হুইসপারার্স অফ সাসপেন্সের আরেকটি গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। গল্পটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা মূর্তির কবলে। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু হতে চলেছে আজকের গল্প, মূর্তির কবলে। একেবারে আচমকা, তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা, আফসোস করার বিশেষ কিছু থাকতো না। কিন্তু বদলি করল কলকাতা থেকে এলোর অন্ধ্রদেশে। ইংরেজ আমলে ওই নাম ছিল, এখন স্বাধীনতা পরবর্তী যুগে নাম হয়েছে এলুরু। একটা আশার কথা, বিয়ে থা করিনি, বউ ছেলেপুলের বালাই নেই, ঝাড়া হাত পা। কাজেই তল্পা বেঁধে ট্রেনে উঠলাম। স্টেশনে রামকৃষ্ণ রাও ছিল, এর জায়গাতেই আমি যাচ্ছি। ইনি বদলি হচ্ছেন কোয়েম্বাটুর। একে থাকবার একটা আস্থানার সন্ধান করতে বলেছিলাম। বিদেশ বিভূই কিছুই জানা নেই, অন্তত মাথা গোজবার একটা জায়গা থাকা দরকার। করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসার পর প্রশ্ন করেছিলাম, আমার আসার কি ব্যবস্থা হবে? রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন, চিন্তার কোনো কারণ নেই। আমি যেখানে ছিলাম সেইখানেই আপনি থাকতে পারবেন। বাড়িওয়ালা খুব সদাশয়, বাড়িটাও যথেষ্ট খোলামেলা। যেতে যেতে রামকৃষ্ণ বলেছিলেন, আমি এখানে একলাই থাকতাম। বদলির চাকরির জন্য স্ত্রী পুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি। তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, আপনার নিজে রান্না করার অভ্যাস আছে? বিশেষ নেই, তবে কলকাতায় জি না এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো। ওই এক মুশকিল। এখানকার রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের হয়তো অসুবিধা হবে। সবই নারকেল তেলে রান্না কিনা। আর কিছু বললাম না, অদৃষ্টে দুর্ভোগ আছে জানি। বাড়িটা বেশ পছন্দসই, চারপাশে একটু বাগান আছে, নারকেল আর কিছু আম গাছ। রান্না করার লোক একটা হয়ে গেল, শঙ্করন। সে শুধু ভাত রেঁধে দিয়ে যাবে, মাছ মাংস ডিম ছোঁবে না, ওগুলো আমাকেই করে নিতে হতো। রামকৃষ্ণ যাবার সময় একটি জিনিস দিয়ে গেলেন, টেরাকোটার মূর্তি, লাল রঙের। প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি, কিন্তু ভালো করে দেখলাম, না, নটরাজের নয়। সেই ধরনের ভঙ্গি, চোখ মুখের চেহারা বিভৎস, চারিদিকে আগুনের লেলিহান শিখা। রামকৃষ্ণ বললেন, কি মূর্তি জানি না, হরিদ্বারে এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম। তিনি বলেছিলেন কাল ভৈরবীর মূর্তি। রোজ শুতে যাবার আগে এই মূর্তিকে প্রণাম করে শুলে মঙ্গল হবে, অবহেলা করলে অশুভ। এসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা একটু কম, বরং বলা যায় আমি কিছুটা নাস্তিক। নিজের পুরস্কার ছাড়া আর কিছু মানি না। তবু রামকৃষ্ণের মুখের উপর আমি কিছু কথা বলিনি, বলতে পারিনি। মূর্তিটা নিয়ে আলনার উপর রেখে দিলাম। এলুরুর চারিপাশে আমাদের ক্ষেত, আমার কাজ এইসব তামাক পরিদর্শন করা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তামাকে যাতে পোকা না লাগে, লাগলে তার প্রতিষেধক কী, তারপর কিভাবে তাকে গুদামজাত করে রপ্তানির উপযোগী করা যায়, সেই বিষয়ে নির্দেশ। অনেকদিন আমাকে গ্রাম অঞ্চলেই কাটাতে হতো। তখন শঙ্করন থাকতো বাড়ির তদারকিতে। একেবারে নিস্তরঙ্গ জীবন, সংস্কৃতির ছিঁটে ফোটা নেই কোথাও। কি আর করা যাবে, কটা লোক আর জীবন জীবিকা মিলাতে পারে? মাসখানেক পর মুশকিলে পড়লাম। শঙ্করন এলো না। এই সময় বর্ষার খুব প্রকোপ, চারিদিকে ম্যালেরিয়া। দিন 15 শয্যাপাত করে রাখে। নিরুপায়, নিজে সেই হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হতো। কাজ নেই বিশেষ, রাত 8টার মধ্যে শুয়ে পড়ি। বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপ জলসার আবহাওয়ার সৃষ্টি করেছে। শোয়া মাত্র চোখে ঘুম এলো। রাত কত খেয়াল নেই, হঠাৎ ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। মশারিতে আগুন দাউ দাউ করে জ্বলছে। কি আশ্চর্য, কি করে এটা হলো? বেড সুইচ নেই, ঘরের আলো বন্ধ করে আমি শুয়েছি।
কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না। ভীষণ বিপদে পড়ে গেলাম। মশারি চারিদিকে জ্বলে উঠেছে, নাইলনের মশারি, নামবার কোনো পথ নেই। আগুনের তাপ আমার শরীর ঝলসে দিচ্ছে, চেঁচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। আর চেঁচিয়েও কোনো লাভ নেই, সবচেয়ে কাছে যে বাড়িটা সেটাও আধ মাইল দূর। বিদেশে এভাবে কি পুড়ে মরতে হবে? মরিয়া হয়ে নামবার চেষ্টা করলাম, এছাড়া উপায় নেই। একটু এগিয়ে থেমে গেলাম। সেই অগ্নিশিখার পিছনে বিরাট এক মূর্তি, শুধু বিরাট নয়, বিকটও। কাল ভৈরবের মূর্তি। দুটি চোখে অগ্নিপিণ্ড, ঠোঁটের দুপাশে আগুনের ঝলক। ভাবলাম ভুল দেখছি, চোখ দুটো ভালো করে রগড়ে নিলাম, কিন্তু না, এক দৃশ্য। কাল ভৈরবের মূর্তি যেন জীবন্ত হয়েছে। এদিকে আগুনের উত্তাপ বাড়ছে। বিছানার উপর বসে থাকা সম্ভব নয়। লাফিয়ে মেঝের উপর পড়লাম। সঙ্গে সঙ্গে আগুন মিলিয়ে গেল। কাল ভৈরবীর মূর্তিও উধাও। কিন্তু আর একটা আশ্চর্যকাণ্ড, একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আলনার দিকে নিয়ে গেল। আলনার কাছে গিয়েই অবাক হলাম, কাল ভৈরবের মূর্তিটা নেই। শঙ্করন মূর্তিটা আলনার উপর এক তাকের মধ্যে রাখত। মাঝে মাঝে লক্ষ্য করেছি সেই মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। আমি নিজে এসব না মানলেও কারো ধর্মবিশ্বাসে বাধা দিতে চাইনি। পেছনে ফিরে দেখলাম মশারির অবস্থা স্বাভাবিক, আগুনের সামান্য চিহ্নও নেই কোথাও। নিজের ওপর রাগ হলো। নিশ্চয়ই বিশ্রী একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে ছেলে মানুষই। কিছুক্ষণ পায়চারি করে শুতে গেলাম। ভোরের দিকে একই কাণ্ড। এবারে কাল ভৈরবের মূর্তির দুটি নাসারন্ধ্র দিয়ে আগুনের হলকা। মশারি পুড়ছে। আগের বারের মতো লাফ দিয়ে নিচে নামতেই সব স্বাভাবিক। আর বিছানায় যাইনি। ভোরের আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম। শেষ রাত্রের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল। আকাশ প্রায় পরিষ্কার। ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস। শঙ্করন এসে হাজির। জ্বর নেই, তবে চেহারা বেশ কাহিল। একবার ভাবলাম শঙ্করনকে কিছু বলবো না, আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে, ভাববে আমি অহেতুক ভয় পেয়েছি। কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্করন, সেই কাল ভৈরবীর মূর্তিটা কোথায় জানো? কাল ভৈরবের মূর্তি কেন তাকের উপর নেই? শঙ্করন ছুটে ঘরের মধ্যে এলো। তাক খালি, মূর্তি নেই। লক্ষ্য করলাম শঙ্করনের মুখ পাংশু, নিরক্ত হয়ে গেল। এদিক ওদিক খুঁজতে লাগলো। তাই তো, কোথায় গেল? আপনি ফেলে দেননি তো? আমার ঈশ্বর বিশ্বাসের উপর শঙ্করনের মোটেই শ্রদ্ধা ছিল না। সে আমার হালচাল দেখে হয়তো কিছু একটা মালুম করেছে। আমি বললাম, মূর্তি সম্বন্ধে আমি কোনো খোঁজ রাখি না, তুমিই তো দেখাশোনা করতে। শঙ্করনের আমার কথার উত্তর দেবার অবকাশ নেই। সে তন্ন তন্ন করে মূর্তিটা খুঁজছে। আলনাটা সরিয়েই সে চেঁচিয়ে উঠল, এই তো এখানে পড়ে রয়েছে। দেখলাম দুজোড়া জুতোর ফাঁকে মূর্তিটা পড়ে আছে। শঙ্করন সন্তর্পণে মূর্তিটা তুলে নিল। রুক্ষ কণ্ঠে বলল, এটা এখানে কে ফেললো? উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম না, চুপ করে রইলাম। শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করল। নতজানু হয়ে মূর্তির কাছে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করল। মাসখানেক একভাবে কেটে গেল, কোনো উপদ্রব নেই। কলকাতা থেকে একটা চিঠি এলো, বন্ধু অসিতের লেখা। অসিত শুধু আমার মামুলি বন্ধুই নয়, কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম। অসিত বোম্বেতে এক কাপড়ের কলের টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে লিখেছে 2 মাস ছুটিতে কলকাতা এসেছে, সে ভালো লাগছে না, কারণ আমি কলকাতায় নেই। তার খুব ইচ্ছা আমার কাছে মাসখানেক কাটিয়ে যাবে। প্রস্তাবটা খুব ভালো লাগলো। পাণ্ডব বর্জিত দেশে অসিতের মতন বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে। পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম। চিঠি লেখার 7 দিনের মধ্যে এসে হাজির। এলুরু স্টেশন থেকে ট্যাক্সি করে নিয়ে এলাম।
বাড়ি দেখে অসিত বেজায় খুশি। সব কিছুতেই তার দারুণ উৎসাহ। বিন্দুতে সিন্ধুর স্পর্শ পেল। বাহ, এ যে একেবারে বাগান বাড়ি রে। শহর, অথচ শহরের গোলমাল নেই। বেশ আছিস। চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি গেল মূর্তির দিকে। জিজ্ঞাসা করল, ওটা কিসের মূর্তি রে? কাল ভৈরবীর। সেটা আবার কি? চা শেষ করে অসিত মূর্তির কাছে গিয়ে দাঁড়ালো। অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখে বলল, বাড়ির মধ্যে এই কিম্ভূত কিমাকার মূর্তিটা রেখেছিস কেন? ফেলে দে। শঙ্করন এই মূর্তিটা রোজ পূজা করে, তাই আর সরাইনি। না হলে ও মোটেই আমার পছন্দসই নয়। শঙ্করন পছন্দ করে তো এটা তার বাড়িতে নিয়ে যাক, কিংবা রান্নাঘরে তার কাজের জায়গায় রাখুক। তোকে তো নাস্তিক বলেই জানতাম, অন্তত মূর্তি পূজার বিরোধী। কিছু বললাম না। কী বা বলবো? অসিত আমার মনের কথাই বলেছে। আমার ঠিক পাশের ঘরটা তার সবার জন্য নির্দিষ্ট হয়েছিল। দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল। বেশ কিছুটা গল্পগুজব করার পর অসিত শুতে গিয়েছিল। আমার ঘুম আসেনি। টেবিল ল্যাম্প জেলে টোব্যাকো কিওরিং সম্বন্ধে একটা বই পড়লাম। তারপর শুতে গেলাম। বোধহয় মাঝরাত, ঠিক খেয়াল নেই। পাশের ঘরে দুপদাপ শব্দ। অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। একবার মনে হলো ডাকাত পড়েছে। তারপর ভাবলাম, ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়ে যেতে হবে। পাশের ঘরে ঢোকবার আলাদা কোনো রাস্তা নেই। সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলেছে, অথচ অসিতের কোনো শব্দ নেই। তবে কি তার কোনো বিপদ ঘটল? উঠে পড়লাম। দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভেজিয়ে রেখেছে। হাত রাখতেই দরজাটা খুলে গেল। শব্দ চলছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু অসিতের মশারিটা প্রবল বাতাসে উঠছে, অথচ আজ গুমোট, বাতাস একেবারে নেই। অসিত, অসিত, অসিত। বার কয়েক চেঁচালাম, কোনো উত্তর নেই। কেমন লাগলো আজকের গল্পটি? সবাই অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন, এবং এরকমই আরও গল্প শুনতে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন হুইসপারার অফ সাসপেন্সকে। ধন্যবাদ।